প্রশ্ন অনেক সহজ হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বন্ধুকের গলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বসলো 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে অংশ নিতে পারেনি 17 জন। দেশে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 195। নাজুক পরিস্থিতি বরগুনায়। 1 মাসে চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক। 30 জনের সম্পৃক্ততা। মতামত না নেয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ। ভালো চাকরির আশায় ঝিনাইদহের 12 যুবক কাতারে। কাজ না দিয়ে আটকে রেখে বাড়তি টাকা দাবি দালাল চক্রের। ভুক্তভোগীদের আদালতে যাওয়ার পরামর্শ পুলিশের। এবং পদ্মা সেতুতে বদলে গেছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা। 3 বছরে 2 কোটি যানবাহন পারাপার, 2,500 কোটি টাকা টোল আদায়। বাংলার সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। এইচএসসিতে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিলেন ঢাকা বোর্ডে, আর কম বরিশালে। সকালে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তারা। অনিয়ম নজরদারিতে কেন্দ্রের আশেপাশে ছিল একাধিক দল। প্রস্তুতি বিবেচনায় প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও 8:30 থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বোর্ডে 2,91,241 জন, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে 61,025 জন। প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অনেকে জানালেন প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট তারা। কেউ কেউ জানিয়েছেন অসন্তোষের কথাও। কিছু প্রবলেমের জন্য প্রিপারেশন খারাপ ছিল, কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে, শুধু এমসিকিউগুলো একটু কনফিউজিং ছিল, সম্পূর্ণ ভালোভাবে আনসার করতে পারছি। এবার প্রশ্ন অনেক সহজ হয়েছে, আর সবগুলো সিকিউ লিখতে পারছি। যা প্রত্যাশা করছি তাই আসছে বা কমন পড়ছে। প্রশ্ন প্যাটার্নটা আমি মনে করি বিগত সাল থেকে এবার একটু ডিফিকাল্ট টাইপের হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের আশপাশে দায়িত্ব পালন করে একাধিক নজরদারি দল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। এবার প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমরা খুবই সচেতন। সরকারি বিভিন্ন তরফ থেকে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা, কোনো গুজবও ছড়ায়নি। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি 17 শিক্ষার্থী। এ ঘটনার পর কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছে কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানান, পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ইসলামপুরের সভারচর কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবারও 17 শিক্ষার্থীকে ওই কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হয়, কিন্তু পরীক্ষা শুরু হলেও ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়। পরে কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যায় কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। আমরা 4-5 দিন যাবত ঘুরতেছি। আমাদের 19-20 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় নাই। আমার কাছ থেকে ফর্ম ফিল আপের জন্য 7,000 টাকা, রেজিস্ট্রেশনের জন্য 3,000 টাকা নিছে। আমাদের ফর্ম ফিল আপের টাকা নেওয়া হলেও এগুলা কমপ্লিট হয় নাই। এর জন্য আমরা অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাই নাই। পরীক্ষার্থীরা যদি তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড, ফর্ম ফিল আপের বিষয়গুলো, এই ডকুমেন্টগুলো যদি নিয়ে এসে আমাদের কাছে লিখিত আবেদন করে, সেটা আমরা পরবর্তী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। দেশে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 195 জন। নাজুক পরিস্থিতি বরগুনায়। জেলায় নতুন করে আরও 81 জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় 66 জন, আমতলী ও বেতাগী উপজেলায় 5 জন করে, পাথরঘাটায় 3 জন, বামনা ও তালতলীতে 1 জন করে আক্রান্ত হয়েছেন। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 23-এ। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন 243 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 197 জন, আমতলী উপজেলায় 7 জন, তালতলী উপজেলায় 9 জন, পাথরঘাটা 5 জন, বামনায় 15 জন এবং বেতাগী উপজেলায় 10 জন করে চিকিৎসাধীন।
এদিকে বরগুনায় নতুন করে আরও 81 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছেন একজন। আরও তথ্য জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুল মিরাজ, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, বরগুনায় প্রতিদিনই লাফিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল জেলায় 65 জন আক্রান্ত হয়েছিলেন, আজ আক্রান্ত হয়েছেন 81 জন এবং একজন মারাও গিয়েছেন। এ নিয়ে কিন্তু জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 23 জনে এবং জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2641 জনে, যাদের মধ্যে 2398 জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপের কারণে তিল ধরার ঠাঁই নেই। এখানে এই মুহূর্তে 197 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এখানে কিন্তু এক প্রকার মানসিক বিপর্যয় দেখা দিয়েছে, কারণ এক পাশাপাশি বেডে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ শুয়ে এখানে চিকিৎসা নিতে হচ্ছে। এতে কিন্তু নারীরা কিন্তু বেশ অস্বস্তিতে পড়েছেন। তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে এখানে মানে স্থান সংকুলন না হওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু সম্পূর্ণ স্থানীয় সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব, কিন্তু স্থানীয় মানুষের অসচেতনতার কারণে দিন দিন এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যে পরিবারে একজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, পরবর্তীতে তাদের অসচেতনতার কারণে অন্যান্য সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে বরগুনায় বিপুল পরিমাণ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে তারা স্থানীয়দের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এ কারণে ডেঙ্গু পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে তারা হসপিটালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে এই মুহূর্তে হসপিটালে যেসব রোগী ভর্তি আছেন তাদের মধ্যে কম করে হলো 60% রোগী আছেন যাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। মূলত ডেঙ্গু আক্রান্ত রোগীদের আক্রান্ত হলে হসপিটাল আসার প্রয়োজন নেই। তারা বলছেন যে যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা কিংবা পাতলা পায়খানা বা এ জাতীয় কোনো উপসর্গ দেখা যায় তবেই হসপিটালে ভর্তি হতে হবে, অন্যথায় ভর্তি হওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করার কারণে তারা আসলে ডেঙ্গু পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে এসে ভর্তি হচ্ছেন। এই কারণে হসপিটালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা জেনারেল হাসপাতাল থেকে। নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে মারা গেছেন 6 জন, আক্রান্তের সংখ্যাও 100 ছাড়িয়েছে। রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালে খোলা হয়েছে 20 শয্যার আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে টিকাও। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। করোনার সংক্রমণ ঠেকাতে দেয়া হচ্ছে ভ্যাকসিন, একই সঙ্গে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চলতি মৌসুমে গত 4 জুন চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তের পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 6 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত শতাধিক। এমন বাস্তবতায় রোগীর চাপ সামাল দিতে সিটি কর্পোরেশন পরিচালনাধীন জেনারেল হাসপাতালে খোলা হয় 20 শয্যার আইসোলেশন সেন্টার। অক্সিজেন যে সরবরাহ করা হচ্ছে, তারপরে এখানে আমরা রোগীগুলোকে কেয়ার নেওয়ার জন্য এখানে আমাদের নার্সিং ফ্যাসিলিটিস, ডক্টরস ফ্যাসিলিটিস, স্টাফ ফ্যাসিলিটিস সব কিছু রয়েছে এবং আরও কিছু লোকবল আমাদের দরকার, সেটা আমরা করে দিচ্ছি। তো সোফার এই আইসোলেশন সেন্টারগুলো আরও বেশি দরকার। আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটরের সুবিধা, আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। আগেও দিয়েছি, আমাদের তেমন কোনো অসুবিধা মনে হয়নি, এখনও দিয়েছি, কোনো অসুবিধা মনে হয়নি। জ্বর কাশি যেহেতু নেই সেই জন্য এখনো ভালো আছি। এইভাবে যে আপনারা দেবেন আমরা চিন্তাও করিনি আগে, হ্যাঁ, এখন এটা পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আইসোলেশন সেন্টার অফ করোনা, তারপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এনএসএ ডেঙ্গু আমরা নর্মাল করি, ফ্রি করি। তারপর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা 50% নিব, সেল কাউন্ট আমরা 50% নিব। করোনা চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও চলছে কার্যক্রম। সরকারি 4টি সহ 10টির বেশি RT-PCR ল্যাবে করা হচ্ছে করোনার পরীক্ষা। সিভিল সার্জন বলছেন মজুদ আছে 80,000 ভ্যাকসিন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়। রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। বছরের 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণে সেই নির্মমতার চিত্র উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার তদন্তে মতামত না নেয় বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার সঠিক তদন্ত হয়নি, তাই সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আবু সাইদ কিভাবে মারা গেছে তাদের সতীর্থদের কাছে শুনতে হবে। এখন আবু সাইদ মারা গেছে পুলিশের গুলিতে, সে দায়ভার পুলিশ প্রশাসনকে না দিয়ে সমস্ত দায়ভার হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিচ্ছে। আবু সাইদ ভাই শহীদ হওয়ার পর আমাদের যে সাবেক প্রক্টর ছিল জনাব শরীফুল ইসলাম স্যার, তাকে শুধুমাত্র তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন প্রশাসনের প্রক্টর হিসেবে দায় থাকতে পারে, কিন্তু তিনি আবু সাইদ হত্যার মূল ইন্ধনদাতা নন। মূল যে আসামি যারা আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। বিদেশে ভালো কাজের প্রলোভনে সর্বস্ব হারিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় 12টি পরিবার। গত 8 মাস ধরে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে তাদের। কাজ না দিয়ে উল্টো আরও টাকা পাঠানোর কথা বলছে দালাল চক্র, দেয়া হচ্ছে হুমকিও। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একজনের পরিবার। বাদী পক্ষকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ পুলিশের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারি গ্রামের কৃষক মোহাম্মদ হানিফ জীবিকার তাগিদে তার ছেলে সজীব হোসেন 8 মাস আগে 4.5 লাখ টাকা খরচ করে কাতার যান, কিন্তু এখনো তার কোনো চাকরি নেই পর্যাপ্ত খাবারও। একই অবস্থা একই গ্রামের বিধবা নারী নূরজাহান বেগমের ছেলে সাইদুল ইসলামের। অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার সজীব সাইদুল সহ 12 জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে কাতারে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তাদের আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। কাজকর্ম দেয় না, কোনো খাওয়া দেয় না ঠিক মতো, উল্টো টাকা চাচ্ছে, খুব জুলুম অত্যাচার হচ্ছে। আমি এখানে আর থাকতে পারছি না, দেশে ফেরত যেতে চাই, আমার টাকা পয়সা সে ফিরিয়ে দিই। কোনো উপায় না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী একজনের পরিবার। নাদের হাল করে, তারা কথাবার্তা আমাদের শোনে না, মেনেও নেয় না, আমার ছেলেবেলে কাজও দেয় না। আমরা আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, এইটুকুই শেষ কথা। থানায় অভিযোগের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তের পরিবার। বাড়িতে তালা ঝুলছে, মোবাইল ফোনও বন্ধ। দ্রুত আমার ছেলে বাড়ি আসুক, পরবর্তীতে এরকম কাজ কেউ না করে। আইনের কাছে আমরা বিচারও চাই, আবার এদের সুস্থ কাজ অথবা টাকা দুটো আমরা চাই। পুলিশ বলছে অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা পলাতক থাকায় সম্ভব হয়নি। যেহেতু নগদ টাকা লেনদেনের বিষয়, ওই জন্য বাদীকে আমরা পরামর্শ দিয়েছি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টা সমাধান করা। ভুক্তভোগীদের তথ্য মতে তারা এখন পর্যন্ত কাতারের সালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। কোনোভাবেই থামছে না ভারতের অবৈধভাবে পুশিন করা। আজও 3 জেলার সীমান্ত দিয়ে 48 জনকে ঠেলে দিল বিএসএফ। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 8 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে 3 জনের বাড়ি জামালপুরে, বাকিরা ময়মনসিংহ, খুলনা ও নড়াইলের বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তে 15 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের উদ্ধার করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখে। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও 25 জনকে পুশিন করেছে বিএসএফ।
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। নেক্সট মাসের ভিতরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত করব। এটা আমাদের সমাজের জন্য সম্মানের, জাতির জন্য সম্মানের, এবং আপনারা এখানে যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত সম্মানের, বিকজ আপনাদের সমন্বিত প্রচেষ্টায় কিন্তু এটা সম্ভব হবে। তাই আমি আশা করব আপনারা যেন সবাই মিলেমিশে এই কাজটাকে দ্রুততার সাথে এগিয়ে নেন। সড়কপথে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সম্ভাবনার দুয়ার খোলা পদ্মা সেতুর ৩ বছর পূর্তি আজ। ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল। এখন পর্যন্ত টোল আদায় হয়েছে ২৫০০ কোটি টাকার বেশি। যানবাহন পারাপার হয়েছে প্রায় ২ কোটি। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু, উপরে সড়কপথ আর নিচ দিয়ে ছুটছে ট্রেন। উত্তাল নদী পারাপারে ভোগান্তি থেকে শুধুই মুক্তিই দেয়নি এই সেতু, পাল্টে দিয়েছে দক্ষিণের আর্থসামাজিক অবস্থাও। ২০২২ সালের ২৫ জুন চালু হয় পদ্মা সেতু। এরপর ২০২৩ সালের ১০ অক্টোবর সেতু ব্যবহার করে উদ্বোধন করা হয় ঢাকা ভাঙা নতুন রেলপথ। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সেতু দিয়ে ভাঙা থেকে নতুন পথে নড়াইল ও যশোর হয়ে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা খুঁটি ব্যবহার করে জাতীয় গ্রিডে যুক্ত করা হয় পায়রা ও রামপালের বিদ্যুৎ। ৩৬ ঘন্টার প্রস্তুতি নিয়ে ঢাকাতে আসতে হতো, এখন বাসায় যাব বা আসবো মানে ৩ ঘন্টার প্রস্তুতি নিলেই হয়ে যায়। ফেরিতে যাইতাম, অনেক ভোগান্তি ভুগতে হইতো, কিন্তু পদ্মা সেতুর কারণে আমরা সেই ভোগান্তিটা আর হচ্ছে না আমাদের। কর্তৃপক্ষ বলছে প্রতি বছরই টোল আদায় বাড়ছে। ৩টা বছর আমরা কোনো নির্বিঘ্নে বড় হ্যাসেল ছাড়া পার করতে পারতেছি। আশা করি এবারটা যদি পার করতে পারি তাহলে আমাদের জন্য আনন্দদায়ক বিষয় হবে আর কি। সরকারকে আমরা প্রতি ৩ মাস পর পর কিস্তি আকারে বছরে এই পুরো টাকাই কিন্তু পরিশোধ করি। পদ্মা সেতু চালুর ৩ বছরে পারাপার হয়েছে ১,৯৪,৭১,৬৯২টি যানবাহন। ৩ বছরে পদ্মা সেতুর টোল আদায় প্রায় ২৫০০ কোটি টাকা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। হত্যা মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে ছেড়ে দেয় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলায় এছাড়া বিএনপির নেতা শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ একাধিক মামলার আসামি খুলনা সদর থানার সাবেক এসআই সুকান্ত দাসকে ছাত্র জনতা গত মঙ্গলবার খানজাহানআলী থানা এলাকা থেকে আটক করে তাকে মারধর করে পুলিশের কাছে দেওয়া হয়। এর পরবর্তীতে রাতেবেলা তাকে পুলিশ ছেড়ে দেয়, এমন অভিযোগে কিন্তু আমরা দেখছি গতকাল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্র জনতারা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে, এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে আজকে বিকেল ৩টা থেকেই আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হলো। বিকেল ৪টা থেকে ছাত্র জনতা একত্রিত হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে এসেন এবং পুলিশ কমিশনারের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটাকে তালা মেরে তারা কিন্তু এখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন, এবং তাদের যে দাবি সেটি কিন্তু এক দফাতে রূপান্তরিত হয়েছে, এবং তারা এই মুহূর্তে পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি আজ দুপুর 2টা থেকে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের যে মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এসআই সুকান্ত, যাকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছিল, তাকে অলরেডি যে পুলিশ গ্রেফতার করেছে। এসআই সুকান্ত চট্টগ্রাম চুয়াডাঙ্গার যে আলমডাঙ্গা থানা, সেখানে কিন্তু এসআই পদে কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার দিন খুলনার যে আদালতে সাক্ষী দিতে এসেছিলেন, এবং সেই সাক্ষী দিয়ে তিনি ফিরে যাওয়ার পথে কিন্তু তাকে শিরোমণি এলাকার যে খানজাহানআলী থানাধীন এলাকায় তাকে ছাত্র জনতা আটক করে, এবং আটক করার পরে মারধর করে তাকে খানজাহানআলী থানার কাছে সোপর্দ করা হয়। এবং এর পরবর্তীতে আমরা দেখি যে ছাত্র জনতা সোপর্দ করার পরে রাতে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এমন অভিযোগ করা হয়, এবং এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি তার পরের দিন থেকে গতকাল থেকে
থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয় এবং আস্তে আস্তে সেই আন্দোলন কিন্তু এসআই সুকান্তকে গ্রেফতার করার পরও এই আন্দোলনটি কিন্তু এখন চলমান আছে। তারা যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছেন এই মুহূর্তে। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি তার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানায় বুধবার রাতে যশোর শহর থেকে একটি প্রাইভেট কারে করে বেনাপোলের দিকে যাচ্ছিলেন 4 জন যাত্রী। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে 2 জন। এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও 2 জন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চাঁদপুরে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে হত্যা করে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। পরিবার জানায় গতরাতে সদর উপজেলার চাপাতলী প্রধানিয়া বাড়িতে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে পরিবারের জন্য অন্য সদস্যরা না থাকায় শ্বাসরোধে হত্যা করা হয় মমতাজ বেগম নামে এক বৃদ্ধাকে। নগদ 4.5 লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি স্বজনদের, তবে স্বর্ণালংকার খোয়া যায়নি। বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায় গতরাতে কাজ থেকে অফিসে থেকে বাসায় ফিরছিলেন আনোয়ার হোসেন। হঠাৎ দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। রাতে ঘটনাটি কারো নজরে না আসায় অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই আনোয়ারের মৃত্যু হয়। ভোরে মহাসড়কের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। বাংলা সময় আরও থাকছে। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা নৌবাহিনী প্রধানের। সাভারে ডেটিং অ্যাপের মাধ্যমে ডেকে এনে মুক্তিপণ আদায়ের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে সম্প্রতি আশুলিয়ার জামগড়ায় সুমি আক্তারের সঙ্গে পরিচয় হয় পলাশ হোসেনের। গত 20 জুন দেখা করার জন্য ছেলেটিকে জামগড়ায় ডেকে আনে সুমি। পরে সুমি ও কয়েকজন যুবক মিলে তাকে একটি ভবনের ছাদে আটকে নগদ 12,000 টাকা, মোবাইল ও মোটরসাইকেল লুট করে নেয়। এরপর একটি নির্জন স্থানে ছেলেটিকে ফেলে রাখে। এই ঘটনায় ভুক্তভোগী থানা অভিযোগ করলে জামগড়া এলাকা থেকে সুমি ও চক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে আমরা সুমি ইয়াসিনকে গ্রেপ্তার করি। ইয়াসিনের কাছ থেকে ওই যে মোটরসাইকেলটা যেটা করেছিল, ছিনতাই করেছিল, সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি। এরপরে তার কথা অনুযায়ী আমরা গত রাতে সুমিকে এই জামগড়া থেকে গ্রেপ্তার করি এবং ইয়াসিনকেও গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে তারা এটার সাথে সম্পৃক্ত থাকার কথা সব স্বীকার করেছে। মেহেরপুরের গাংনীতে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সকালে নওদা মোটমোড়া গ্রামে বিএনপি অফিসের সামনে স্কচ টেপ মোড়ানো বস্তুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। এর পাশেই পড়েছিল একটি চিরকুট। সেখানে শেখ হাসিনার নাম উল্লেখ করে বিএনপিকে হুমকি দেওয়ার কথা উল্লেখ ছিল। বোমা সদৃশ বস্তু দুটি পানি বালু ভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ব্রজমোহন কলেজের উন্নয়নের 5 দফা দাবিতে ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন ও চলমান ইনকোর্স পরীক্ষা বন্ধ করে ক্যাম্পাসের 0 পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ ও ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, বছরের পর বছর ধরে অবকাঠামো ও একাডেমিক ভবন সংকটে ভুগছেন তারা। এ অবস্থায় পর্যাপ্ত ক্লাসরুম, মানসম্মত শিক্ষাদান, আধুনিকায়ন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাবি না মানা পর্যন্ত ক্লাসে না ফেরার হুঁশিয়ারও দেন শিক্ষার্থীরা।
এই কলেজ হচ্ছে দক্ষিণ বাংলার সবচাইতে বড় বিদ্যাপীঠ, কিন্তু আমরা সবচাইতে বড় বিদ্যাপীঠ হয়েও আমরা অবহেলিত। আমাদের এই যে দাবি, এগুলো আমাদের প্রত্যেকের দাবি। আমরা প্রতিদিন এবং প্রতিনিয়ত এর জন্য ভোগান্তিতে আছি। মূল দাবি হলো যে সংকটগুলো, এখানে যে শিক্ষা সংকট, এই সংকটগুলো নিরসন করতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচি হলো কলেজ শাটডাউন, কলেজে কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষা হবে না, শুধু ভর্তি এবং ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সকালে সংবাদ সম্মেলনের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পরীক্ষায় পাশের হার 82.18%। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে 2,65,364 জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী 29 জুন থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত 2টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজুক। একই সঙ্গে ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ নকশা বহির্ভূত স্থাপনা ভেঙে অপসারণ করা হয়। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে দুপুরে শহরের আমলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অনুমোদন ও নকশা বহির্ভূত নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা ও ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে 7,000 মিটার অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। সকালে ভৈরব উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মেঘনা ও ব্রহ্মপুত্র নদে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় জেলেরা। চায়না দোয়ারি জালে ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। সব ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা। চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নওগাঁর হাপানিয়ায় চাল কলে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ চালের মজুত ও বস্তায় দাম না লেখা সহ নানা অনিয়মে মেসার্স সাহা এগ্রো অটো মিলকে 20,000 টাকা জরিমানা করা হয়। একই সময় বরেন্দ্র মিলে অভিযান চালিয়ে ধান মজুতের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয় 2,000 টাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুতের সপক্ষে সুনির্দিষ্ট তথ্য দেখাতে না পারায় মেসার্স শামীম ট্রেডার্স ও মোশাররফ ট্রেডার্স নামের দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 50,000 টাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2,200 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে চৌধুরীবাড়ি ও আরামবাগ এলাকায় দুইটি স্থানে অভিযান চালায় তিতাস। এ সময় 2 কিলোমিটার বিস্তৃত এলাকার 1,000 বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার। স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করা হয় মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস নেওয়ার সংযোগস্থানগুলো। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক ডাইভিং বোট, পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজগুলো সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে সক্ষমতা বাড়াবে বলে আশা নৌবাহিনী প্রধানের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। লম্বা সাইরেন আর ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে পথ চলা শুরু হলো নতুন 3 ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙার। বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল জেটিতে জাহাজগুলোর কমিশনিং ফরমান তুলে দেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রতিটি ডাইভিং বোট দৈর্ঘ্যে 38.90 মিটার আর প্রস্থে 9 মিটার, ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। বোটগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম। রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, সার্ভেইলেন্স র্যাডার, জিপিএস, ইকো সাউন্ডার সহ উন্নত ডাইভিং ও সেন্সর পদ্ধতি। জাহাজ 3টির কমিশনিং করে নৌপ্রধান জানান, ডাইভিং বোটগুলো সামুদ্রিক নিরাপত্তা, সম্পদ রক্ষা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 3টি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্জ কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা
দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরও অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন। খুলনা শিপইয়ার্ডে 2021 সালে নির্মাণ শুরু হয় জাহাজগুলোর। কাজ শেষে গত 5 মে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রযুক্তি নির্ভর এই 3টি ডাইভিং বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার মাধ্যমে ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নৌবাহিনী, যা সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময়। শেখ হাসিনা সহ 156 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান। 2023 সালের 19 মে খুলনা প্রেস ক্লাবে বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় মামলার আবেদন করা হয়েছে। আবেদনের বিষয়ে আদালত আগামী মঙ্গলবার আদেশ দেবেন। হামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতাকর্মী সহ 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। দেশি বিদেশি ব্যবসায়ীদের চাহিদা বাড়ায় মোংলা বন্দরে নতুন করে আরও 2টি জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চীন সরকারের বরাদ্দ 538 কোটি টাকা প্রকল্পের অর্থায়নে জেটি নির্মাণ করা হবে। অন্য অর্থ বছরের তুলনায় মোংলা বন্দর দিয়ে এবছর গাড়ি আমদানি বেড়েছে 15%। এছাড়া জাহাজ ভেড়ার সংখ্যাও বাড়ছে। পর্যায়ক্রমে আরও 4টি জেটি নির্মাণ করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। উৎপাদন খরচের চেয়ে কম দাম পাওয়ায় সরকারকে ধান বীজ দিচ্ছে না চুয়াডাঙ্গার কৃষকরা। এতে মুখ থুবড়ে পড়েছে বীজ সংগ্রহ কার্যক্রম। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আপৎকালীন খাদ্য মজুত ও চাষিদের সহায়তায় চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান বীজ সংগ্রহ করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। গত 19 জুন চলতি মৌসুমের বোরো জাতের ধান বীজের মূল্য কেজি প্রতি 48 থেকে 49 টাকা নির্ধারণ করা হয়। বীজের মূল্য জানার পর থেকে চুয়াডাঙ্গার কৃষকরা সরকারকে বীজ দেয়া বন্ধ করে দিয়েছেন। কৃষকদের দাবি, প্রতি কেজি ধান বীজ উৎপাদনে খরচ হয় 53 টাকার বেশি। সরকারের নির্ধারিত দামে বীজ দিলে লোকসান হবে তাদের। আমরা পার কেজি বীজ কিনছি 74 টাকা, আর আমরা ধান দিচ্ছি 48 টাকা। তাহলে আমরা কিভাবে চাষি টিকে থাকবো? বিএডিসি যদি রেট বাড়ায় তাহলে আমরা বীজ দেব, তা নাহলে আমরা বীজ দেওয়া আমাদের সম্ভব না। সংশ্লিষ্টরা জানায়, গত বছরের তুলনায় এবার কেজিতে 2 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ধান বীজের দাম। কোনো কৃষক পর্যায়ে থেকে আমাদেরকে লিখিতভাবে বিষয়টা অবহিত করেন, তাহলে আমরা এটাকে সদর দপ্তরে অবহিত করব। গুণগত মানসম্পন্ন বীজ সংগ্রহ করার জন্য যদি রেট বেশি লাগে, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষ হেডকোয়ার্টারের সাথে আমরা যোগাযোগ করব। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় 7680 মেট্রিক টন বোরো ধানের বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 2200 মেট্রিক টন বীজ। সময় সংবাদ, বাংলার সময়। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। সকালে নীলফামারীতে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি বের করা হয়। জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী এলাকার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে বিজিবি। সভায় মাদকের কুফল তুলে ধরে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া দিবসটি উপলক্ষে কাপ্তায়ে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীতে বসতবাড়ির পুকুরে দেখা মিলল কুমিরের। গতকাল বিকেলে হাতিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চর কৈলাস গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির পুকুরে কুমিরটি দেখা যায়। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা। আলো স্বল্পতার কারণে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয় বলে জানান তিনি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রশ্ন অনেক সহজ হয়েছে, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বসল 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে অংশ নিতে পারেনি 17 জন। দেশে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 195। নাজুক পরিস্থিতি বরগুনায়। 1 মাসে চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক।
তদন্ত শেষ, মিলেছে 30 জনের সম্পৃক্ততা। মতামত না নেয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।